ভারতের সঙ্গে লড়তে এসে একের পর এক ধাক্কা খাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। আজকে ভারতের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে একটা জিনিস তো পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ভারতের অর্থনীতির উপর সে অর্থে কোনো ইম্প্যাক্টই ফেলেনি। ছোটখাটো কিছু ক্ষতি হলেও যদি সামারাইজড করেন, বৃহত্তর ক্ষতির পরিমাণটা দেখেন, তাহলে দেখবেন পরিষ্কারভাবে ডাহা ফেল করেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আজকে যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ভারতের ফরেক্স রিজার্ভ এই নিয়ে পরপর 2 সপ্তাহ কিন্তু বাড়লো, যা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে সব থেকে বড় ধাক্কা। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অ্যাপেলের কারখানা কোনো মতেই ভারতে তিনি করতে দেবেন না। অ্যাপেলের কারখানা এর আগে ছিল চায়নায়। অ্যাপেল কর্তৃপক্ষ ডিসাইড করে এই কারখানা শিফট করে ভারতে তারা করবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যদি জব ক্রিয়েশন করতে হয় তাহলে আমেরিকানদের জন্য করতে হবে। তাই অ্যাপেলকে তিনি প্রেশার ক্রিয়েট করেছিলেন যেন অ্যাপেল ম্যানুফ্যাকচারিং হাব বা আইফোন ম্যানুফ্যাকচারিং হাব আমেরিকাতে করা হয়। কিন্তু আজকে অ্যাপেলের পক্ষ থেকে যে স্টেটমেন্ট সামনে এসছে তাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে সব থেকে বড় ধাক্কা। এই দুই বিষয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো আপডেট, ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল আপডেটের জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, আজকে ভারতের পক্ষ থেকে যে তথ্য সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আমেরিকার ট্যারিফ চাপানোর পরেও ভারতের যে বৈদেশিক সঞ্চয়, বৈদেশিক মুদ্রা সঞ্চয়, তা কিন্তু $1.48 বিলিয়ন বেড়েছে শেষ 2 সপ্তাহে। এখন টোটাল এই বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ $695.10 বিলিয়ন। অর্থাৎ ভারতের ফরেক্স রিজার্ভের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে। কিছুদিন আগে এই ফরেক্স রিজার্ভের পরিমাণ $700 বিলিয়ন ছিল, কিন্তু মাঝখানে কিছু নির্দিষ্ট কারণের জন্য এটি কমে যায়। কিন্তু বর্তমানে ভারতের অর্থনীতি যেভাবে আবার ঊর্ধ্বমুখী একটা চিহ্ন সম্ভাবনা তৈরি করেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, ভারতের ইকোনমিক্যাল যে কন্ডিশন তা অত্যন্ত স্টেবল আছে। এবং রিজার্ভ ব্যাংকের এই ডাটা প্রকাশ করার মাধ্যমে অন্তত এটা বোঝা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আসলে ভারতের অর্থনীতির উপর সে অর্থে ডিপলি কোনো ইম্প্যাক্টই ফেলেনি। কিছুদিন আগে ভারতের রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ফরেক্স রিজার্ভ থেকে নির্দিষ্ট কিছু ডলার বিক্রি করবেন। এর লক্ষ্যটা ছিল বাজারে ডলারের যোগান বাড়ানো, যেন আমেরিকার ডলারের ডিডলারাইজেশন হয়, অর্থাৎ ডলারের দাম যেন কমে। তখন আমেরিকার ট্রেড অ্যাডভাইজার বলেছিল যদি ভারত এই ফরেক্স রিজার্ভ থেকে ডলারকে বিক্রি করতে চায় তাহলেও আমেরিকার পরামর্শ নিতে হবে, আমেরিকাকে জানাতে হবে। আমি সে বিষয়ে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম আপনি আপনার সঞ্চয়ের টাকা রাখবেন নাকি দিয়ে দেবেন নাকি বিক্রি করবেন নাকি কিভাবে ব্যবহার করবেন তা তো আমি ডিসাইড করতে পারি না। ভারতও কিন্তু বলেছিল আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব ভারতের বৈদেশিক মুদ্রা নিয়ে। পাশাপাশি অ্যাপেল ওরিয়েন্টেড বিষয়টা কিন্তু আরো মারাত্মক। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে সকলের আগে আমেরিকান ফার্স্ট পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু এই আমেরিকান ফার্স্ট পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে তিনি একের পর এক দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। অ্যাপেল মানে যারা আইফোন প্রস্তুত করে, তারা এর আগে তাদের ম্যানুফ্যাকচারিং যে হাব সেটা কিন্তু চায়নাতে তৈরি করেছিল। এবার তারা চায়না থেকে ভারতে কেন সরিয়ে আনে? তার প্রথম কারণটা ছিল চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প আসার পর চায়নার সঙ্গে আমেরিকানদের যে সম্পর্ক তা কিন্তু আরো তলানিতে গিয়ে পৌঁছায়। তখন অ্যাপেলের মতো একটি কোম্পানি ইনসিকিউর ফিল করে যে দিনের পর দিন একটি দেশের সঙ্গে বা আমাদের যে মাদার বডি সেই দেশের সঙ্গে যদি আমাদের শত্রুপক্ষের ঝগড়াঝাটি চলে তাহলে হয়তো আমাদের আইফোন প্রোডাকশনে কোনো সম্ভাবনা, মানে একটা ঝামেলার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এই জন্য ওরা ডিসাইড করে যে আইফোন ম্যানুফ্যাকচারিং যে হাব সেটিকে চায়না থেকে সরিয়ে এনে ভারতে করা হবে। তারা আস্তে আস্তে এই সেট আপটা কিন্তু করছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে চায়নাকে ছেড়ে ভারতকে টার্গেট করতে শুরু করেন এবং আইফোনকে তিনি বা অ্যাপেলকে তিনি সরাসরি বলেন যে যদি অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং ইউনিট বা হাব তৈরি করতে হয় তাহলে আমেরিকাতে তৈরি করতে হবে, কোনোভাবে ভারতে তৈরি করা যাবে না। আমেরিকানদের জন্য নতুন জব ক্রিয়েশন করতে হবে অ্যাপেলকে। অ্যাপেল কিন্তু সাময়িকভাবে দোটানায় পড়ে যায়।
প্রথমত আইফোনের দাম ধরে নিলাম 1,00,000 টাকা, সেটা 1,00,000 টাকা রাখা সম্ভব হবে যদি তার ম্যানুফ্যাকচারিং কস্টটা কমানো যায়। এবার এই হাব যদি আমেরিকাতে তৈরি হয় তাহলে আমেরিকার যে লেবার কস্ট তা কিন্তু অত্যন্ত বেশি, ফলে কোনো অবস্থাতেই আইফোনের ম্যানুফ্যাকচারিং কস্ট লিমিটেড একটা ভার্সনের মধ্যে রাখা যাবে না, ফলে কোনো অবস্থাতেই 1,00,000 টাকায় এই ফোন বিক্রি করা যাবে না। তাই অ্যাপেলের লোকজনরা বোঝেন বলেই ভারতে কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা তৈরি করতে চেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে বাধা দিলেও আজকে অ্যাপেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আইফোনের সমস্ত ভার্সন এবার ভারতেই তৈরি হবে। এর আগে তারা বলেছিল স্পেসিফিক কিছু ভার্সন তারা ভারতে তৈরি করবেন, কিন্তু আজকে তারা ঘোষণা করে দিয়েছে যে আইফোন 17, এমনকি আইফোন 17, আইফোন এক্স, আইফোন এক্সএস, বিভিন্ন মডেল, আমি আর বলছি না মডেলগুলো, তারা সমস্ত মডেল ভারতে তৈরি করবেন, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটাও ভেবেছিল যদি আমেরিকা ট্যারিফ চাপিয়ে দেয় তাহলে হয়তো আইফোন বা এই আইফোন ইউনিট তৈরি করা যে ইউনিট তা তারা আমেরিকাতে নিয়ে যাবে অ্যাপেলের মাধ্যমে, অ্যাপেল এটা করবে। কিন্তু ট্যারিফ চাপানোর পরেও অ্যাপেলের এই সিদ্ধান্ত একটা জিনিস কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে বিদেশি শক্তিগুলো এখন ভারতের মার্কেট এবং ভারতকেও কিন্তু প্রেফার করতে শুরু করেছে। কারণটা সেই ডোনাল্ড ট্রাম্পের আনস্টেবল এবং আনপ্রেডিক্টেবল পলিসি। আজকে ধরুন অ্যাপেলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো আছে, কালকে ঘুম থেকে উঠে শুনলেন আপনার নামে একটা খারাপ কথা বলে দিয়েছে বা অ্যাপেলের নামে খারাপ কথা বলে দিয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আর কেউ ভরসাটাও করছে না। আপনি যদি দেশের শাসককে ভরসা না করেন তাহলে আপনি এক্সপেক্টও করতে পারেন না সেই দেশে ইনভেস্টমেন্ট আসবে। আজকে অ্যাপেল কিন্তু আমাদের দেশে এসছেন শুধুমাত্র সরকারের কিছু নির্দিষ্ট পলিসি, ভারতের মার্কেট সাইজ এবং ভারতের ম্যানুফ্যাকচারিং ইউনিট কস্টের জন্য আপনাকে সেটাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে আমেরিকার সঙ্গে এখন আপাতত ডাক বিভাগে সমস্ত যোগাযোগ বন্ধ থাকবে, পার্সেল আদান প্রদান ভারতের পক্ষ থেকে বন্ধ রাখা হচ্ছে। এবং ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং ভারতের যে বিমানগুলো আমেরিকায় যায় তারাও অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে, তারা 25শে আগস্ট থেকে কোনো পার্সেল আর আমেরিকাতে নিয়ে যাবে না। তাও কিন্তু আমেরিকার জন্য কিছুটা হলেও ধাক্কা। পাশাপাশি শুধুমাত্র এই যে ব্যবস্থা ভারত বন্ধ করেছে তা কিন্তু নয়, অস্ট্রেলিয়া বন্ধ করেছে, ফ্রান্স বন্ধ করেছে এবং বেলজিয়ামও কিন্তু বন্ধ করেছে। আমেরিকা সরকার কিন্তু এখানেও একটা আইন নিয়ে এসছে নতুন করে। আগে 800 মার্কিন ডলারের যদি সামগ্রী ইউএসএ থেকে বাইরে যেত কোনো শুল্ক দিতে হতো না, এখন কিন্তু শুল্ক দিতে হবে। ফলে প্রত্যেকটা জায়গায় ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্ট্র্যাটেজিক্যাল এবং স্ট্রাকচারাল বদল এনেছে তার খেসারত কিন্তু আমেরিকাকেও দিতে হচ্ছে এবং আমেরিকানদেরও কিন্তু এই পুরো বিষয়টার যে কনসিকুয়েন্স তা কিন্তু পোহাতে হচ্ছে। সঙ্গে সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাংক আজকে কি জানিয়েছে একটু ছোট করে বলে দিই আপনাদের। দেখুন, ভারতের যে বৈদেশিক মুদ্রার সঞ্চয় তা প্রধানত 4টে ভাগে কিন্তু করা যায়। একটিকে বলা হয় ফরেন কারেন্সি অ্যাসেট, যেখানে ইউএস ডলার, ইউকে ডলার, ইউরো, পাউন্ড, ব্রিটিশ পাউন্ড ইত্যাদি কিন্তু সঞ্চয় করেছে ভারত সরকার। সেকেন্ড ভাগটাকে বলা হয় গোল্ড রিজার্ভ, থার্ডটাকে বলা হয় স্পেশাল ড্রয়িং রাইটস, চতুর্থ সেটাকে বলা হয় রিজার্ভ ট্রান্সেস পজিশন। এই যে 4 ভাগে ভারত সরকার নিজেদের সঞ্চয়কে জমিয়ে রাখে তার মধ্যে একটি ভাগ হলো ফরেন কারেন্সি অ্যাসেট, সেখান থেকেই কিছু ডলারকে বিক্রি করার সিদ্ধান্ত ভারত সরকার কিন্তু অলরেডি নিয়েছে। এত কিছুর পরেও সামারাইজড যদি করেন তাহলে দেখবেন ডলার বিক্রি করার পরেও ভারতের কিন্তু এই ফরেক্স রিজার্ভের পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করেছে এবং গোল্ড রিজার্ভেরও একটা তারতম্য এসছে। আমি কালকে এটা বিষয়ে একটা ভিডিও বানাবো। ফলে ওভারঅল কনক্লিউশন যদি টানেন পুরো বিষয়টি তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ভারতের উপর চাপানোর পরেও ভারতের অর্থনৈতিক পরিকাঠামো বিন্দু মাত্র কিন্তু ধাক্কা খায়নি, উল্টে আমেরিকানরা কিন্তু কাঁদতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসিগত বদলে। আর অ্যাপেল যা জবাব দেওয়ার তো দিয়েই দিয়েছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।